Ladies and gentlemen, welcome to PRC Foundation. So guys, আজকে আমরা ডিসকাস Chaucer's Art of Characterization এই প্রশ্নটা আলোচনা করব। তো এই প্রশ্নটা আলোচনা করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরে Chaucer তার আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের জন্য কি কি কৌশল অবলম্বন করেছেন সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তো প্রথম নাম্বার হচ্ছে পেইন্টার্স মেথড, নাম্বার সেকেন্ড typical personalities, number third panoramic imagination, number four satire and irony, finally universality, এবং পরিশেষে তোমাদেরকে একটি কনক্লুশন লিখতে হবে। তো এইভাবে যদি তোমরা চসার্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশনকে ডেভেলপ করে দাও তাহলে কিন্তু তুমি 7 মার্কস পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষায় সাধারণত পয়েন্ট আউট করে লিখবে না, কারণ পয়েন্ট আউট করে লিখলে যেটা হয় সেটা হচ্ছে তোমার যখন দু একটা প্রশ্ন আনকমন থাকে, মানে হুবহু কমন থাকে না, তখন সেগুলোকে পরীক্ষার খাতায় মানে ইনস্ট্যান্ট পয়েন্ট আউট করা তোমার জন্য কঠিন হতে পারে। যদি এরকম কঠিন হয় তাহলে তুমি পয়েন্ট আউট করে লিখবে না, আর যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে পারো তাহলে তুমি পয়েন্ট আউট করে লিখবে, কোনো সমস্যা নেই। তো তোমরা এইভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারো যে চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম একজন বিখ্যাত ক্যারেক্টারের বর্ণনাকারী। তিনি তার প্রোলোগে, মানে এখানে প্রোলোগ বলতে ক্যান্টারবারি টেলস যে চসার লিখেছিল, ক্যান্টারবারি টেলসকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চসার একটি প্রোলোগ লিখেছিল। আর তিনি এই প্রোলোগে চমৎকারভাবে 14th সেঞ্চুরির যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলটাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে তিনি এখানে যে পিলগ্রিমস বা যারা তীর্থযাত্রী আছে তাদেরকে একেবারে খুবই সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। তিনি তাদের পোশাক আশাক, শারীরিক গঠন, অভ্যাস, পার্সোনালিটি, তারা কিভাবে কথাবার্তা বলে, এইসব বিষয়গুলোকে কিন্তু তিনি বর্ণনা করেছেন। এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন লিখতে পারো। এরপরে তোমরা কি লিখবে? পেইন্টার্স মেথড, এই পয়েন্টটাকে কিভাবে ডেভেলপ করবে। বেসিক্যালি দেখো, জিওফ্রে চসার এমনভাবে তার চরিত্রগুলোকে বর্ণনা করেছেন ঠিক যেমন একজন চিত্রশিল্পী রং তুলি দিয়ে তার চরিত্রগুলোকে সাজায়, ঠিক সেইভাবে জিওফ্রে চসার কিন্তু তার চরিত্রগুলোকে বর্ণনা করেছেন। এবং একজন চিত্রশিল্পী বেসিক্যালি যখন কোনো কিছু অঙ্কন করে তখন একটা পরিচিত কোনো কিছুকে কিন্তু অঙ্কন করতে চমৎকারভাবে সক্ষম হয়। ঠিক জিওফ্রে চসার তার পরিচিত চরিত্রগুলোকে অনেক চমৎকারভাবে তুলে ধরেছেন, এবং যে চরিত্রগুলো তিনি কল্পনার মাধ্যমে সৃষ্টি করেছেন সেগুলোকেও অনেক চমৎকারভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। উদাহরণস্বরূপ চসারের এই যে ক্যান্টারবারি টেলস, এই ক্যান্টারবারি টেলসের যে হোস্ট, এই হোস্টের নাম হচ্ছে হ্যারি বেলি। এই হ্যারি বেলিকে কিন্তু জিওফ্রে চসার ব্যক্তিগতভাবে জানতেন, এটা একটা রিয়েল ক্যারেক্টার। এবং এখানে ওয়াইফ অফ বাথ এবং অক্সফোর্ড ক্লার্ক, এই দুইটা যে ক্যারেক্টার আছে, এই দুইটা ক্যারেক্টারকেও জিওফ্রে চসার বাস্তব জীবনে জানতেন। আর তিনি এই জন্য তার চরিত্রগুলোকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে তার চরিত্রগুলো একেবারে বাস্তব জীবনে মানুষ যেমন হয় ঠিক তেমন। তার চরিত্রগুলো একেবারে দরবেশের মতো অনেক ভালোও না, আবার শয়তানের মতো এত খারাপও না। আর বেসিক্যালি জিওফ্রে চসারের উদ্দেশ্য ছিল ক্যান্টারবারি টেলস লেখার পিছনে যে তিনি তার যে সমসাময়িক যে কন্টেম্পোরারি সোসাইটি, সেই সোসাইটিটাকে তুলে ধরা। তো জিওফ্রে চসার শুধু এই চরিত্রগুলোকে স্কেচ করেছেন, এদের যে শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দেখিয়েছেন বিষয়টা এরকম না, তিনি এদের বাহ্যিক অ্যাপিয়ারেন্সটাকেও চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন জিওফ্রে চসারের একটা চরিত্র হচ্ছে স্কোয়ার। স্কোয়ারকে তিনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে স্কোয়ার হচ্ছে খুব জাঁকজমক পরিপাটি পোশাক পরতে ভালোবাসেন। সিমিলারলি জিওফ্রে চসার ধর্মযাজক, মানে সামোনার একটা শ্রেণী ধর্মযাজকের, সেই সামোনারের কিন্তু ফেসেরও বর্ণনা দিয়েছে যে খুব সুন্দর ফেসের অধিকারী। এবং মিলার যে আরেকটা শ্রেণী, সেই মিলারেরও বর্ণনা দিয়েছেন যে মিলার কিন্তু তার মুখে লাল লাল দাড়ি আছে। তো এই যে এইভাবে কোনো কিছুকে মিনিটলি অবজার্ভ করে তুলে ধরা, এটা আসলে পেইন্টার্স মেথড। কারণ একজন চিত্রশিল্পী একেবারে খুব সূক্ষ্মভাবেই তার চরিত্রগুলোকে চিত্রায়িত করে থাকেন। এবার জিওফ্রে চসারের
আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের নেক্সট যেটা ট্রিক সেটা হচ্ছে টিপিক্যাল পার্সোনালিটিস। টিপিক্যাল পার্সোনালিটিস বলতে জিওফ্রে চসার এখানে এটা দেখিয়েছেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা স্বতন্ত্র এবং প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এজ, প্রত্যেকটা গ্রুপ তার এই যে ক্যারেক্টারের মধ্যে আছে, এটা তার পুরা কন্টেম্পোরারি সোসাইটিটাকে রিপ্রেজেন্ট করে। উদাহরণস্বরূপ জিওফ্রে চসার নাইট যে চরিত্র, এই চরিত্রকে উপস্থাপন করেছেন যে মিডিল এজের যে শিভালরিক যে টেন্ডেন্সি ছিল, সেই শিভালরিক টেন্ডেন্সিটা শেষ হয়ে যাচ্ছিল, সেইটাকে উপস্থাপন করার জন্য। এবং নাইটের মধ্যে অনেক পার্সোনাল গুণাবলী রয়েছে, তিনি খুব সম্মানিত এবং অন্যান্য যারা নাইটস তাদের থেকে কিন্তু বিশেষ করে তিনি আলাদা। তিনি খ্রিস্টানিটিকে ডিফেন্ড করার জন্য বিভিন্ন জায়গায় লড়াই করেছেন, সাহসিকতা দেখিয়েছেন। এই বিষয়গুলো জিওফ্রে চসার ফুটিয়ে তুলেছে। অন দি আদার হ্যান্ড, নাইটেরই ছেলে যার নাম হচ্ছে ইয়াং স্কোয়ার কিন্তু তার বাবার মতো এত অ্যাডভেঞ্চারাস না। ইয়াং স্কোয়ার মূলত ইউথফুল ভিগরটাকে, মানে যৌবনের যে শক্তি, সেই শক্তিটাকে রিপ্রেজেন্ট করছে। তো জিওফ্রে চসার এর বাইরেও দেখিয়েছে যে মংস, ফায়ার্স, ফরগিভার্স এবং সিম্প্যাথাইজার্স, এরা সবাই ধর্মীয় চরিত্র। এরা কিভাবে তার সমসাময়িক যে ধর্মীয় যে বিষয়, মানে ধর্মকে কিভাবে ডিক্লাইন করছিল, কারণ এরা সবাই করাপ্ট হয়ে গিয়েছিল। তো এইখানে জিওফ্রে চসার দেখাতে সক্ষম হয়েছেন যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বতন্ত্র। এটাই হচ্ছে টিপিক্যাল পার্সোনালিটিস। কারোর সাথে কারোর পার্সোনালিটির কোনো মিল থাকবে না, দ্যাট ইজ টিপিক্যাল পার্সোনালিটিস। আর এটা জিওফ্রে চসার চমৎকারভাবে কিন্তু তার ক্যান্টারবারি টেলসের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তো এর পরের পয়েন্ট কোনটা? এর পরের পয়েন্ট হচ্ছে প্যানারোমিক ইমাজিনেশন। এইটা কিন্তু জিওফ্রে চসারের একেবারে ক্রিয়েটিভ আর্টকে চরম একটা মাত্রাতে পৌঁছে দেয়। জিওফ্রে চসার বেসিক্যালি প্যানারোমিক ইমাজিনেশনের জন্য তিনটা টেকনিক ব্যবহার করেছেন। প্রথম নম্বর হচ্ছে সিমিলিস, মেটাফোর্স এবং ইমেজের ব্যবহার করেছেন প্রচুর পরিমাণে। তিনি তার সিমিলি এবং মেটাফোরগুলো খুবই পরিচিত জায়গা থেকে ব্যবহার করেছেন এবং প্রকৃতি থেকে এমনভাবে নিয়েছেন যেন পাঠকরা এর সাথে কমপ্লিটলি পরিচিত। এই ধরনের একটা বিষয় কম্পেয়ার কিন্তু তিনি করেছেন তার চরিত্রের সাথে, প্রকৃতির সাথে এবং অন্যান্য বিষয়ের সাথে। আর জিওফ্রে চসার যে পিক্টোরিয়াল কোয়ালিটিটা ব্যবহার করেছে বা যে ইমাজারিটা ব্যবহার করেছে যা তার চরিত্রকে বর্ণনা করার জন্য, সেটা কিন্তু একেবারে 100% একজন চিত্রশিল্পীর মতো। একজন চিত্রশিল্পী ঠিক যেভাবে তার চরিত্রগুলোকে অঙ্কন করে থাকে, ঠিক সেইভাবেই কিন্তু জিওফ্রে চসার তার এই ইমেজ বা প্যানারোমিক যে ইমেজ সেটাকে ফুটিয়ে তুলেছেন। যেমন জিওফ্রে চসার ইয়াং স্কোয়ারের সম্পর্কে, মানে তার যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে বলছে যে হি ওয়াজ এ ব্রাইট অ্যাজ ইন দ্য মান্থ অফ মে। মানে সে খুব মান্থ অফ মে মাসের মতোই, মানে মে মাসের সেই চমকপ্রদতা, মানে বসন্তকালের মতোই সে এতটা চমৎকার প্রস্ফুটিত। তাহলে এখানে যে সিমিলি কম্প্যারিজনটা পাচ্ছি আমরা, সেটা একেবারে খুবই পরিচিত, একবারে বসন্তের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তারপরে জিওফ্রে চসার তার চরিত্রগুলোকে এমনভাবে আসলে উপস্থাপন করেছেন যে যেহেতু প্রত্যেকটা যুগে প্রত্যেকটা পার্সোনালিটি হচ্ছে একটা স্বতন্ত্র পার্সোনালিটি, যার কারণে তার চরিত্রের মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টারই কিন্তু একটা করে স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে থাকে বা তাদের মধ্যে রয়েছে। তো এইভাবে জিওফ্রে চসার কম্পেয়ার করেছে হচ্ছে পায়োরেস হচ্ছে একটা চরিত্র। তো পায়োরেস হচ্ছে একটি শ্রেণী। পায়োরেসকে জিওফ্রে চসার রিফাইন্ড এবং ডেডিকেট, মানে চমৎকার ধর্মীয় চরিত্র হিসাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে এই প্রায়োরেসের সাথে ওয়াইফ অফ বাথ নামে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে জিওফ্রে চসার কন্ট্রাস্ট করেছে। কিভাবে? যে ওয়াইফ অফ বাথকে বলেছে যে ওয়াইফ অফ বাথ হচ্ছে কোর্স, ক্যাকোফোনাস, ব্রড স্পিকিং, মানে কর্কশভাষী। কোর্স, ক্যাকোফোনাস এই দুইটার মানে হচ্ছে কর্কশভাষী। ব্রড স্পিকিং বলতে বেশি কথা বলে। তো এই ওয়াইফ অফ বাথের সাথে কিন্তু প্রায়োরেসের একটি কন্ট্রাস্ট জিওফ্রে চসার করেছেন। তো এইভাবে জিওফ্রে চসার বেসিক্যালি প্যানারোমিক যে ইমাজিনেশন সেটাকে ফুটিয়ে তুলেছেন। এখানে প্যানারোমিক ইমাজিনেশন বলতে বোঝানো হচ্ছে যে একেবারে জাস্ট আমরা যেভাবে প্রকৃতিকে উপভোগ করি, প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতি যদি ভয়ঙ্কর হয় ঠিক যেভাবে আমরা উপভোগ করি, ঠিক সেভাবেই চসারের এই চরিত্রগুলোকে আমরা উপভোগ করতে সক্ষম হই। এরপরে চসার যে টেকনিকটা ব্যবহার করেছে তার আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের জন্য, সেটা হচ্ছে স্যাটায়ার অ্যান্ড আইরনি।
স্যাটিয়ার অ্যান্ড আয়রনি জিওফ্রে চসার কেন ব্যবহার করেছেন? কারণ হচ্ছে তার উদ্দেশ্য ছিল এক্লিজিয়াস্টিক্যাল যে ক্যারেক্টার্স বলতে ধর্মীয় চরিত্রগুলোকে রিডিকিউল করা, মক করা, বিদ্রুপ করা। তো ধর্মীয় চরিত্রের মধ্যে শুধুমাত্র পার্সন, যারা হচ্ছে গরিব মানুষ, এই পার্সন ফিগারটাকে জিওফ্রে চসার কিন্তু মক করেনি। তাছাড়া মং, তারপরে ফায়ার্স, তারপরে হচ্ছে সামোনার, সিম্প্যাথিজার, প্যাডোনার্স, এদের সবাইকে কিন্তু জিওফ্রে চসার স্যাটিয়ার করেছেন। আর এই স্যাটিয়ার করার জন্য আইরনি এবং স্যাটিয়ারের ব্যবহারটা জিওফ্রে চসার খুব চমৎকারভাবে তার চরিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন। ফাইনালি ইউনিভার্সালিটি বলতে যে একজন সাহিত্যিক যখন তার চরিত্রগুলোকে নির্মাণ করেন তখন সেই চরিত্রের শুধু এক দেশের প্রেক্ষাপটে বিষয়গুলোকে দেখেন না, সারা পৃথিবীব্যাপী এই টেন্ডেন্সিটা কী ধরনের হয়ে থাকে বা কী ধরনের আছে সেই বিষয়টার উপরে ফোকাস করে কিন্তু চরিত্রগুলোকে অঙ্কন করা হয়। এবং জিওফ্রে চসারের এই চরিত্রগুলো ইউনিভার্সালিটি বা ইউনিভার্সাল যে পার্সপেক্টিভ সে বিষয়গুলো কিন্তু মেনটেন করে। যেমন জিওফ্রে চসার যেভাবে ধর্মীয় চরিত্রগুলোকে মূল্যায়ন করেছেন, বিশেষ করে সামোনার এবং প্যাডোনার এই দুইটা শ্রেণী মানে এরা হচ্ছে লোভী এবং ধর্মকে কুলুষিত করছে। তো জিওফ্রে চসারের এই চরিত্রটা অন্যান্য ধর্মের সাথেও মিল আছে। যেমন হিন্দু ধর্মেরও কিছু ধর্মযাজক আছে যারা শুধু নিজের সম্পদ, উপভোগ, এগুলো লাক্সারি, এগুলোর জন্য কাজ করে থাকে। আমাদের ইসলাম ধর্মেও পীর যারা রয়েছে, যারা ফ্রডিউলেন্ট পীর, ভণ্ড পীর, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য মুরিদদেরকে বিভিন্নভাবে জান্নাত দিয়ে থাকে। ঠিক সেইভাবেই জিওফ্রে চসার কিন্তু সামোনার এবং প্যাডোনার এই ক্যারেক্টারগুলোকে ইউনিভার্সালি রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা চরিত্রই। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই দুইটার আমি দৃষ্টান্ত দিলাম এখানে। ফাইনালি তুমি একটি কনক্লুশন লিখবে। কনক্লুশন হচ্ছে জিওফ্রে চসার হচ্ছে সর্বপ্রথম মাস্টার আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের জন্য। তিনি শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, হেনরি ফিল্ডিং সহ যত মাস্টার রয়েছে আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের জন্য ইংলিশ লিটারেচারে, তাদের সকলকে কিন্তু পথ দেখিয়ে গিয়েছেন। এবং তাদের মতোই যদি কম্পেয়ার করা যায়, তাদের মতোই তিনি আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের জন্য দক্ষতা প্রকাশ করেছেন। তো আশা করছি তোমরা প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমরা ভালোভাবে জানো যে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেলে তোমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া অনার্সের চাইতে সহজ। এই জন্য তুমি মনোযোগের সাথে পড়াশোনা করো, আর বিষয়টাকে সহজ করার জন্য তুমি আমাদের প্রিমিয়াম সাজেশন নোটস এবং লেকচারগুলো নিতে পারো, তাহলে সেটা তোমার জন্য অনেকটা সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। I wish all of you very best of luck.